আমাদের কারোরই প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করা উচিত নয়, কিন্তু জাপান প্রকৃতির বিরুদ্ধেও কাজ করেছিল আর তারপর চরম ভোগান্তির সম্মুখীন হতে হয়েছিল। বিষে বিষে বিষক্ষয় এই কথাটা আপনারা হয়তো নিশ্চয়ই শুনেছেন। তবে জাপানের বাসিন্দারা এই প্রবাদটাকে একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলেছিল। সেজন্যই তো সেখানকার মানুষজন মৃত্যুর সমাধান হিসেবে মৃত্যুকে বেছে নিয়েছিল, আর এভাবেই তারা নিজেদের অজান্তে একটা রহস্যময় সমস্যার আমন্ত্রণ জানিয়েছিল। আমি নিশ্চিত যে আপনারা সম্পূর্ণ ঘটনাটা জানার জন্য খুব উৎসাহিত হয়ে উঠেছেন। তাহলে চলুন আসল কাহিনীটার দিকে এগিয়ে যাওয়া যাক। এটা হলো জাপানের ঘটনা। হ্যাঁ বন্ধুরা, এই জাপান যাদের প্রযুক্তির রাজা বলে মনে করা হয়, এখানকার নাগরিকদের পৃথিবীর সবথেকে বেশি শিক্ষিত এবং সভ্য ও সংস্কৃতিবান বলে মনে করা হয়। তবে আজ থেকে প্রায় 40 বছর আগে জাপান এমন একটা ভয়ানক সময়ের সাক্ষী ছিল, যে সময়ের ভয়টা আজও জাপানের বাসিন্দাদের মনে গেঁথে আছে। আর সেই জন্যই আজও তারা বেঞ্জি দেখলেই ভয় পায়। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। এই ঘটনার কেন্দ্রবিন্দুতে আছে জাপানের আমামি অসীমা আইল্যান্ড। আমামি অসীমা আইল্যান্ড হলো একটা শান্তিপূর্ণ দ্বীপ, তবে অপূর্ব সুন্দর এই দ্বীপের মধ্যে একটা আতঙ্ক লুকিয়েছিল, আর এই আতঙ্কের নাম ছিল হাবু স্নেক। সেই সময় সেখানকার প্রায় সমস্ত জমিতে বিষাক্ত শিকারীদের উৎপাত ছিল, যারা অন্ধকারে লুকিয়ে থাকত। কৃষকরা সবসময় এদের ভয়ে আতঙ্কিত হয়ে থাকত। সেই সময় এদের তাড়ানোর কোনো ব্যবস্থা ছিল না, আবার এদের হাত থেকে ফসল সুরক্ষিত করার কোনো উপায়ও ছিল না। এই সমস্যাটা এতটাই গুরুতর আকার ধারণ করেছিল যে জাপান সরকার একটা অপ্রত্যাশিত সমাধান খুঁজে বার করেন আর বিষে বিষে বিস্ময়ের পরিকল্পনা করেন। সাপের কাছে সবচেয়ে বড় বিষ হলো বেজি। আর এটা তো আপনারা সবাই জানেন যে সাপ এবং বেজি একে অপরের চিরশত্রু। তবে সাপ এবং বেজি একে অপরের চিরশত্রু হলেও এরা উভয়রা কিন্তু কৃষকের বন্ধু। কারণ যেসব প্রাণী ফসল নষ্ট করে, যেমন ইঁদুরকে বেজি মেরে ফেলে, যেহেতু বেজি সর্বভোগ প্রাণী, তাই তারা অন্যান্য প্রাণীদের খেয়ে ফেলার পাশাপাশি কৃষকদের ফসলও খেয়ে পরিষ্কার করে দেয়। অন্যদিকে সাপ হলো মাংসাশী প্রাণী, যারা জমিতে উপস্থিত প্রাণীদের মেরে খেয়ে ফেলার পাশাপাশি কৃষকদেরও ছোবল মারে। এই সমস্ত বিষয়ের কথা মাথায় রেখে সবাই সাপের থেকে বেজিকে বেশি ভালো বলে মনে করেন, কারণ তারা ফসল নষ্ট করলেও মানুষকে তো ছেড়ে দেয়। জাপানের বাসিন্দারা এটাই ভেবেছিলেন। জাপানে যখন সাপের আতঙ্ক বেড়ে গিয়েছিল, সেই সময় তারা বেজি নিয়ে আসার পরিকল্পনা করেন। তারা আশাবাদী ছিলেন যে এইভাবে তারা হাবু সাপের উৎপাত থেকে রক্ষা পাবেন। কিন্তু প্রকৃতির স্বভাববিরুদ্ধ কাজ সবসময় আশানুরূপ ফল দেয় না, আর এটা জাপানের ক্ষেত্রেও প্রযোজ্য ছিল। 1980-র দশকে এই সমস্যার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য জাপান ভারত এবং আশেপাশের দেশ থেকে বেজি আমদানি করে। বন্ধুরা, এই হাবু সাপ অত্যন্ত বিষাক্ত হয়ে থাকে। যে সমস্ত এলাকায় চাষবাস এবং পশুপালন করা হয়, এরা সেখানেই থাকতে বেশি ভালোবাসে। সেই সময় জাপানে এদের সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল, যার ফলে জাপানের অনেক মানুষের প্রাণ যাচ্ছিল। যেহেতু সেই সময় সাপের কামড় থেকে রক্ষা পাওয়ার কোনো ওষুধ ছিল না, তাই হাবু সাপের আতঙ্ক জাপানের বাসিন্দাদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। 1980-র দশকে হাবু সাপের কামড়ে জাপানের এই দ্বীপে হাজারের অধিক মানুষ প্রাণ হারিয়েছিল। এটা তো আপনারাও সবাই জানেন যে জাপানের জনসংখ্যা এমনিতেও অনেক কম। সেই সময় পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সাপের ভয়ে কৃষকরা কৃষিকাজ বন্ধ করে শহরে পালিয়ে যেতে থাকে। তাই জাপান এই সমস্যার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য চিরস্থায়ী সমাধান খোঁজে, আর তখনই তাদের বেজির কথা মনে পড়ে যায়। যেহেতু জাপানে প্রাকৃতিকভাবে বেশি বেজি পাওয়া যেত না, তাই জাপান সরকার ভারত, বাংলাদেশ, পাকিস্তান ইত্যাদি দেশ থেকে বেজি আমদানি করে এবং যে সমস্ত এলাকায় সাপের আতঙ্ক বেশি ছিল, সেই সব জায়গায় বেজিদের ছেড়ে দেয়। বেজিরা অনেক বেশি প্রাণচল এবং চনমনে হয়ে থাকে। এদের শরীরে পয়জন রেজিস্ট্যান্টও পাওয়া যায়, যেটা হাবু সাপের বিষের কার্যকারিতা নষ্ট করে দেয়। হাবু সাপ কোবরা পরিবারের অন্তর্ভুক্ত, অর্থাৎ এদের মধ্যেও সেই বিষটা থাকে যেটা কোবরার মধ্যে থাকে। সেই জন্য হাবু সাপ যদি বেজিকে ছোবলও মারে, তাও বেজির কোনো ক্ষতি হবে না, উল্টে তারা হাবু সাপকে মেরে ফেলবে। এছাড়াও বেজি সাপকে মারতে ভালোবাসে, সেই জন্য জাপান এই সাপকে জব্দ করতে বিভিন্ন দেশ থেকে প্রচুর সংখ্যক বেজি নিয়ে এসেছিল। বন্ধুরা, এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো, জাপানের এই সিদ্ধান্তটা কি ঠিক ছিল? বেজির কারণে কি সাপের উৎপাত বন্ধ হয়েছিল? জাপানের এই সিদ্ধান্ত কিছুটা তাদের সাহায্য করলেও সম্পূর্ণভাবে সমাধান করতে পারেনি। কেন জানেন? কারণ হাবু সাপ হলো নিশাচর প্রাণী। নিশাচর প্রাণীরা রাত হলেই শিকারের সন্ধানে বের হয়। অন্যদিকে বেজিরা শুধুমাত্র দিনের বেলাতেই শিকার করে আর রাতে ঘুমিয়ে পড়ে। সেজন্য সাপের সঙ্গে বেজির খুব একটা সাক্ষাৎ হচ্ছিল না। যদিও কখনো কখনো বৃষ্টির দিনে কিংবা খিদে পেলে সাপগুলো দিনের বেলায় বাইরে বেরিয়ে আসতো, আর তারপর তারা বেজির শিকারে পরিণত হতো। তবে জাপান সরকার যতটা পরিকল্পনা করেছিল, এই মিশনটা কিন্তু ততটা সফল হতে পারেনি। জাপানের বাসিন্দারা এটা ভাবেননি যে তাদের এই মিশনের সাইড এফেক্ট তাদের জীবন অতিষ্ঠ করে তুলবে।
দিনের বেলা বেঞ্জিরা যখন খেতে পেত না তখন তারা নিজেদের পেট ভরানোর জন্য জাপানের এই দ্বীপে উপস্থিত ছোট সাইজের দুর্লভ খরগোশদের শিকার করতে শুরু করে। এদের আমামি অসীমা আইল্যান্ড র্যাবিট বলা হয়, কারণ এদের শুধুমাত্র এই দ্বীপেই পাওয়া যেত। বন্ধুরা, এই প্রজাতির খরগোশ একটা সময় সম্পূর্ণ এশিয়া মহাদেশেই পাওয়া যেত, কিন্তু এখন এটা শুধুমাত্র জাপানের দুটো দ্বীপেই পাওয়া যায়। একটা হলো আমামি অসীমা আইল্যান্ড এবং দ্বিতীয়টা হলো টুকোনোসীমা আইল্যান্ড। সেজন্য ইউনেস্কো এই প্রজাতির খরগোশকে দুর্লভ প্রাণীর তালিকায় অন্তর্ভুক্ত করেছে। তবে শুধুমাত্র এই খরগোশই নয়, জাপানে এই বেজির কারণে আরও অনেক পশু পাখি এবং প্রাণী বিলুপ্তির মুখে দাঁড়িয়ে আছে। এই বেজিরা গাছের উপরে উঠে পাখির বাসা থেকে ডিম খেয়ে নিত, যার ফলে পাখির সংখ্যাও কমে যেতে শুরু করেছিল। পাশাপাশি তারা কৃষকদের ফসলের উপরেও নিজেদের অধিকার দেখাতে শুরু করেছিল। বেজিরা সাপের থেকেও বেশি স্থানীয় প্রাণীদের শিকার করছিল, যার ফলে ছোট ছোট পাখি, কীটপতঙ্গ এবং বন্য প্রাণীরা বিলুপ্তপ্রায় হয়ে গিয়েছিল আর বেজিরা নিয়ন্ত্রণহীন হয়ে উঠেছিল। সেই সময় তারা নতুন শিকারিতে পরিণত হয়েছিল। এই বেজিদের কারণে জাপানে সর্বত্র একটা আতঙ্ক তৈরি হয়েছিল। যারা একটা সময় হাবু সাপের কারণে ভয়ে ভয়ে দিন কাটাতো, তারা এবার বেজিকে সাপের থেকেও বেশি ভয় পেতে শুরু করেছিল। জাপান কিন্তু নিজেরাই নিজেদের বিপদ ডেকে এনেছিল। তারা যে উদ্দেশ্য করে বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণে বেজি নিয়ে এসেছিল সেটা তো সফল হয়নি, বরং তার সাইড এফেক্ট সেখানে এক নতুন আতঙ্কের সৃষ্টি করেছে। জাপানের আমিমাওসীমা আইল্যান্ডে প্রথমে 100টা বেজি ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু দীর্ঘ 20 বছরে এই সংখ্যা বেড়ে প্রায় 10,000-এর কাছে পৌঁছে গিয়েছিল। এই বেজিরা জাপানের নাগরিকদের নিত্যদিনে নানা সমস্যা তৈরি করেছিল, যার ফলে জাপান সরকার চিন্তায় পড়ে গিয়েছিল। এই সমস্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য জাপান সরকার বেজিদের সেখান থেকে তাড়ানোর জন্য অভিযান শুরু করে। যেহেতু বেজি অনেক ছোট এবং দ্রুত গতিসম্পন্ন, তাই এদের আয়ত্তে আনা খুব একটা সহজ কাজ ছিল না। তাই জাপান সরকার মডার্ন টেকনোলজির সাহায্য নেয়। জাপানে যে সমস্ত এলাকায় সবথেকে বেশি সংখ্যক বেজির উৎপাত ছিল সেখানে সমস্ত জায়গায় ক্যামেরা লাগিয়ে দিয়েছিল। সবার প্রথমে ক্যামেরার সাহায্যে বেজিদের অভ্যাস সম্পর্কে অনুমান করা হয়। তারা কোন সময় কোন রাস্তায় চলাফেরা করে সে সব কিছু দেখা হয়। তারপর বেজিদের ধরার জন্য একটা বিশেষ ধরনের খাঁচা তৈরি করা হয়। এর পাশাপাশি যে সমস্ত জায়গায় বেজির সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল সেখানে তাদের পছন্দের খাবারে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল, যাতে সেই খাবার খেয়ে তারা মারা যায়। এর সাথে বেশ কিছু কুকুরকে এই কাজে নিয়োজিত করা হয়েছিল, যাদের বেজিদের খুঁজে বার করতে ট্রেনিং দেওয়া হয়েছিল। বন্ধুরা, এই ভয়ে বেজিদের ধরার অভিযান শুরু হয় আর প্রত্যেক বছর প্রচুর সংখ্যক বেজিদের ধরে নেওয়া হচ্ছিল। 18 বছরের মধ্যে জাপান সমস্ত বেজিদের সেখান থেকে বের করে দেয়। সমস্ত বেজিদের বিতাড়িত করার পর জাপান সরকার হাবু সাপদের ধরার জন্য সেখানে অভিযান শুরু করে। সেখানকার মানুষদের সচেতন করা হয় এবং হাবু সাপদের বিষ প্রতিরোধ করার জন্য অ্যান্টিভেনম তৈরি করা হয়। যদিও জাপানে আজও হাবু সাপ আছে, তবে সাপের কারণে আগের মতো আর আতঙ্ক নেই। তো বন্ধুরা, দেখলেন তো প্রকৃতি কত শক্তিশালী। তাই প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করা উচিত নয়। প্রকৃতি জানতো যে বেজি জাপানের পরিবেশের জন্য উপযুক্ত নয়, তাই সেখানে প্রাকৃতিকভাবে বেজি পাওয়া যেত না। কিন্তু জাপান প্রাকৃতিক সিদ্ধান্তকে পাল্টানোর চেষ্টা করে, আর এই চেষ্টার পরিণতি কি হয়েছিল সেটা আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন। এ বিষয়ে আপনার মতামত নিচে কমেন্টে জানাতে পারেন।